আসসালামু আলাইকুম। এয়ার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল্লাহ হাদি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাসালা বাজার লন্ডন সংবাদ শিরোনাম। ব্রিটিশ মিউজিয়াম অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব। ইউক্রেনের স্নাইপার হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত। এবং জামাত শিবিরের লোকজন বিভিন্নভাবে দলে ঢোকার জন্য সক্রিয় বললেন রেলমন্ত্রী নুর ইসলাম সুজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Masala Bazaar, your local cash and carry serving you. A wide selection of fresh fruit and vegetables, an extensive range of Asian snacks and Asian spices, on-site butchery and a speciality for frozen fish. Why not come and visit to see our great variety of choices for wholesale, restaurant, catering and retail customers. Your local Masala Bazaar is conveniently located in Barking and Hayes with free customer parking. ব্রিটিশ মিউজিয়ামে গত 2 মার্চ বুধবারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব। বাংলাদেশ হাই কমিশনের বিশেষ সহযোগিতায় ক্যামেরন কাউন্সিল ও ব্রিটিশ মিউজিয়াম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে ব্রিটিশ মিউজিয়াম ডিজিটাল লাইট ওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের পতাকা লাল ও সবুজ দিয়ে সেজেছিল ব্রিটিশ মিউজিয়াম। এই অনুষ্ঠানে আরও শোভা পেয়েছে লাল সবুজের রঙে বাংলাদেশের রিক্সা এবং সিএনজি। মিউজিয়ামের অনুষ্ঠানস্থলের পাশে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ব্রিটিশ রাষ্ট্রনায়কদের ঐতিহাসিক বহুল ছবি প্রদর্শিত হয়েছে, যারা আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম, কামজন কাউন্সিল লিডার কাউন্সিলর জর্জিয়ার গোল্ড, ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার এমপি, লন্ডনের মেয়র সাদেক খান, ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর হার্ডউইক ফিশার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্পটন কাউন্সিলের কাউন্সিলর আব্দুল হাই। অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলের নেতা স্যার কিয়ার স্টারমার বলেন, এই ব্রিটিশ বাংলাদেশি অভিবাসীরা আজকে আধুনিক ব্রিটেনকে সমৃদ্ধ করেছে অর্থনীতিতে তাদের অক্লান্ত পরিশ্রম অবদানের মাধ্যমে। তিনি বাংলাদেশে যে ভ্রমণ করেছেন তা উল্লেখ করে বলেন, সিলেট খুবই প্রাকৃতিকভাবে সুন্দর একটি শহর যা তার স্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান ব্রিটিশ মিউজিয়াম অনুষ্ঠিত বাংলাদেশের 50 বছর পূর্তির এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি অভিবাসীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে লন্ডনের দীর্ঘদিনের এক গভীর সুসম্পর্ক রয়েছে তার জন্য বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহামান্য সাইদা মোনা তাসনিমের নেতৃত্বের, যার মাধ্যমে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের এক গভীর কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন ছিল প্রশংসার যোগ্য, যা পরিবেশিত হয় বক্তব্যের মাঝে মাঝে। এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রধান আকর্ষণ ছিল শিল্পী গৌর চৌধুরী পরিচালনায় নিউহাম মিউজিক ট্রাস্ট কামজানের একটি স্কুলের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে নৃত্য পরিবেশন করে সৌমি দাস ও তার গ্রুপ, যন্ত্রসঙ্গীত পরিবেশন করে ওস্তাদ ইউসুফ আলী খান ও জনাথন মেয়ার ও অন্যান্যরা। নৃত্য ও যন্ত্রসঙ্গীত পরিবেশিত হয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে, যা সকল ধরনের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশের মহামান্য হাই কমিশনার সাইদা মোনা তাসনিম অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিরোধী দলের প্রধান, লন্ডন মেয়র সহ সকল এমপি, কাউন্সিলর, ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী সহ সকল সম্মানিত দর্শকদের ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তার সমাপনী বক্তব্যে ক্যাম্পটন কাউন্সিলের কাউন্সিলর বৃন্দ, ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর সহ সকল কর্মকর্তা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি আয়োজনের জন্য। তিনি ফুল দিয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সম্মানিত করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। Assalamu alaikum and good evening, ladies and gentlemen. Please accept my apologies. I couldn't be here at the beginning, but I practically swam across the Atlantic from New York to here to make it here. It was all the worth it. It was so much worth it. So I know that all the chief guests and everyone have left, but I still want to take this opportunity to thank Mr. Keir Starmer, Her Majesty's Leader of the Opposition, who has been the MP for this Camden for a long time and doing a great job, as the Member of Parliament here, and always been next to Bangladesh and our British Bangladeshi community. I know that Tulip Siddiqui MP couldn't make it. She had apologized to me, and we will miss her dearly. As you know, that she's the granddaughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation of Bangladesh, and she carries with her a great legacy of democracy, of secular values, of inclusion,
of Bengali cultural nationalism. But I know she's my MP, Hampstead and Kilburn, that's where I live, and I know that she's a very hard-working MP. I also want to thank Mrs. Sadi Khan, who's left, but I know that last 21st of February, which is the International Mother Language Day, but also our Mother Language Day, I made an appeal to the Mayor of London that why don't we make 21st February London's multilingual day, rather multicultural day, and we will keep on appealing to him until he listens to us. Ladies and gentlemen, I know that right now we have the Mayor of Camden Council. We also have the leader of the cabinet. We have many of the councillors, but I want to specially mention our pride, our British Bangladeshi councillors of Camden, who make so much difference in the work of this council and in the cultural diversity and the support they give to the Bangladesh High Commission London. I particularly want to mention Abdul Hai. What a hard-working young man. We must give him a huge hand for all that he's done to make this event happen, possible. I also want to mention Nadia Shah, our British Bangladeshi councillor, Nasim Ali, who did a great Bangladesh 50 at the British Library just a couple of months back. And then also the other one, Abdul Qadir, I don't know if he's here, but I know these are the British Bangladeshi councillors at the Camden Council. And of course, former councillor Tulip Siddiqui, who did such a great job that now she's been elected as an MP. So I wish all the Bangladesh British community present here today and in the Camden Council all the best of luck and all support from the High Commission. There's a great friendship between Bangladesh High Commission and Camden Council. It has already been established because we have celebrated twice in this council, home to British Museum and British Library. We've done one in British Library. Who was the initiator? Who was the key person? Councillor Nasim Ali. We've done one in British Museum. Who's the key person? Councillor Abdul Hai. So this is how they demonstrate their commitment to multiculturalism, to Bangladesh and to the UK. So let me just reiterate and reaffirm how proud we are of our British Bangladeshi community, more than 700,000, who bring so much difference to Bangladesh and the United Kingdom. A few minutes ago, the Bangladesh High Commission team sang 2 songs, and I do want to comment on it. It is by Qazi Nazrul Islam. He is a national poet. Qazi Nazrul Islam is called the rebel poet. In 1914, he was a war veteran, and he fought for the British in the First World War, in the Anglo-Burman War. And yet, a few years later, in the 1930s, he becomes a rebel against the British, and he joins the anti-British movement. And the 2 songs that the brilliant performers performed is Breaking the Shackles of Colonialism. Today, I stand here to represent Bangladesh that has arrived at the Golden Jubilee of our independence. And in my message that I recorded at JFK Airport, I did mention that 170 million people of Bangladesh are freedom-loving. We know what is happening across the world, what is happening in Ukraine and many other places, where people are fighting for freedom. And we express solidarity with everyone who fights for their freedom. 50 years ago, the principles on which Bangladesh was established by the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, are 4 fundamental pillars of our democracy. Number 1 is democracy, number 2 is secularism, number 3 is Bengali nationalism, and number 4 is social justice. We continue to carry forward these values and continue to progress as a nation under the leadership of Prime Minister Sheikh Hasina. She's a visionary leader. In last 1 decade, she has quadrupled Bangladesh's GDP, and we have been lifted out of the LDC group. This year, in 2022, in post-COVID, Bangladesh continues to be Asia's fastest growing economy. Its per capita has exceeded many other countries in South Asia. But it's not only economic growth, it's the women of Bangladesh. We have 42% women in our formal labor force. It's the highest in South Asia. Therefore, we can take pride in our social achievements of our people. All the power belongs to the people. And that is why, in Camden,
all the power belong to the people standing here. And as High Commissioner and former Bangladesh High Commission, we stand ready to support our community when they go to the High Commission for any citizen services. And to the people of Candle and the other ethnic communities, and to the Camden Council, the Mayor, and the beautiful British Museum, Mr. Hartwig Fisher and his representatives who are here, a big thank you to all of you. My invitation to you, please visit Bangladesh. It is fighting at the forefront of climate change and climate resilience, and we are never giving up. We will not allow our country to go underwater. That's how we are planning it for the next 100 years. It's called the Delta Plan 2100 of our Prime Minister. So let us celebrate and the people of Bangladesh and the British Bangladeshi community here and the friendship that we enjoy with the United Kingdom. This year is also 50 years of Bangladesh-UK diplomatic relations, which started with the visit of Bangabandhu Sheikh Mujibur Rahman on 8 January to London at number 10, meeting with Edward Heath, the then Prime Minister, and meeting with Harold Wilson, 2 times Prime Minister, at that time leader of the opposition. And that is why, to remind that day, we have organized a small exhibition of paintings of Bangabandhu and Britain, and I hope you enjoyed it. Let the friendship between Bangladesh and UK grow strength to strength, and let the friendship between Bangladesh High Commission and Camden Council go strength to strength, and also our friendship with British Museum go strength to strength. Thank you very much. Joy Bangla. Emphasise and join with the remarks of the Mayor of London just now. Thank you, all of you. Thank you to our Bangladeshi community here in the UK for everything that you've done for our society, for everything that you've done for our economy, which is a huge input into our economy, the generation of jobs, of revenue, of supporting a thriving economy. And of course, it's been really, really difficult over the last 2 years or so. But thank you also, in a much more profound sense, for making the United Kingdom what it is. Your presence, your contribution, the very fact that you're here as part of our United Kingdom is something which gives not just you but us cause to celebrate. So thank you for that. No, I've always said that I'm determined to be a mayor who is outward-looking and who builds bridges, not walls. There's no doubt that our city and Bangladesh have a deep and enduring connection. UK citizens and the diaspora community played an important role in the independence of Bangladesh in 1971. And over the half-century that's followed, we've undoubtedly seen the fruits of that great relationship between our two countries, especially here in London, where those of Bangladeshi heritage have made and continue to make a hugely positive contribution. In fact, Bangladeshi Londoners have left an indelible mark on our capital city, from fashion and financial services to convenience stores and family-run restaurants. The businesses you've set up have boosted our high streets and town centres, enriched our economy and communities, and generated jobs, opportunities and prosperity for all. Excellency High Commissioner of Bangladesh, UK, here. I'd like to mention here that she has been trying to create a strong bonding and Bangladesh High Commission to bring to the door of the community, and with culture, with the service, with the network with British Parliament, and it is an excellent service. Bangladesh High Commission has taken their next door building. I'm sure those who visit Bangladesh High Commission, you will see physically how she has been trying hard. Through her work, I'm sure Bangladesh High Commission, Bangladesh government, British government and Bangladesh government will strengthen the partnership, and the friendship will continue. I'd like to thank again Bangladesh High Commission and Camden Council for inviting me. Thank you very much. Both exposed and exacerbated by the pandemic. We know that many Londoners of Bangladeshi origin live in communities where there's lots of deprivation, live in overcrowded housing. Often the schools they go to, they're not being given the support they need.
What I'm clear is we need to provide a helping hand to all Londoners, particularly those from those parts of our city where they're not getting the support they deserve and they need. It's really important the government steps up, though, to help these communities. ইউক্রেনের সেনাবাহিনীর স্নাইপার হামলায় রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রেই শুকোভেতঙ্গি নিহত হয়েছেন। ৩ মার্চ ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সময় মারা যান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রাশিয়ার সামরিক বাহিনী সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করছিলেন তিনি। এছাড়াও জেনারেল শুকোভেতঙ্গি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সিরিয়াতেও কাজ করেছেন শুকোভেতঙ্গি। রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছে ১৮,০০০ শরণার্থী। ৪ মার্চ জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছে। জার্মানিতে আশ্রয় নেওয়াদের মধ্যে ১৫,০০০ ইউক্রেনের বাসিন্দা আর বাকি ৩,০০০ ইউক্রেনে বাস করা অন্যান্য দেশের নাগরিক। জার্মান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও জানিয়েছে, ইউক্রেন কিংবা দেশটিতে থাকা অন্য দেশের নাগরিকরা এই যুদ্ধাবস্থা ইউভুক্ত দেশগুলোতে আশ্রয় নিতেই পারে, সাথে ইউক্রেনীয়রা রাজনৈতিক আশ্রয় চাইতে পারে। ইউক্রেনের সেনা অভিযানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। জেনেভা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের রাশিয়া কোনো রকম অপরাধ করেছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হবে। এর আগে ইউক্রেনের জাতিসংঘ অ্যাম্বাসেডর জানিয়েছিলেন, রাশিয়ার অপরাধ খুঁজে বের করে তাদের জবাবদিহিতার মুখোমুখি করা আমাদের সবার দায়িত্ব। যদিও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোর বিষয়টি বারবার অস্বীকার করে আসছে রাশিয়া। রুশ রাষ্ট্রদূত বলেছেন, নিন্দা প্রস্তাবে সায় দেওয়া সবাই যে কোনো মূল্যে রাশিয়াকে দোষারোপ করার জন্য মুখিয়ে আছেন। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি ভয়াবহ করে তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত রাশিয়া 24 চ্যানেলের সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, প্রতিবেশীদের প্রতি আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাকাই না। তিনি আরও বলেন, সবার উচিত কী করে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে বিষয়ে ভাবা। সম্পর্ক ও সহযোগিতা স্বাভাবিক করতেই সবার মনোযোগী হওয়া উচিত। এ সময় পুতিন আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করা সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের পেশোয়ারের শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন মুসল্লি। ৪ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় পেশোয়ারের কোচা রিসালদারের শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, ২ হামলাকারী শহরের কিসাখোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায়। এতে একজন নিহত, আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ৪ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান মাসুদ বিন মোমেন। তিনি আরও জানান, ইউক্রেনে ১০০ জনের মতো বাংলাদেশি এখনও থাকতে পারে। তাদের বেশিরভাগেরই ফ্যামিলি আছে, তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না। মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, সেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে থাকেন তাহলে তাদেরও যেন সঙ্গে নেন। রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। জনগণই আমাদের শক্তি, অথচ আমাদের বিরোধীর যে শক্তি বিএনপি জামাত, যারা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তি কিন্তু এখনও সক্রিয় আছে। তারা যে রাষ্ট্র পরিচালনা করেছে, একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করেছে, একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য তারা সমস্ত পরিকল্পনা করেছে। তালেবানি রাষ্ট্র পরিণত করার জন্য তারা স্লোগান দিয়েছে এবং ছাত্র শিবির জামাতের কর্মকাণ্ড এখন দেখছি না, এখন তারা সক্রিয় নাই। কিন্তু এই জামাত শিবিরের লোকজন বিভিন্নভাবে দলে ঢোকার জন্য সক্রিয় আছে। তিনি ৪ মার্চ দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নতুন কর্মী বাছাইয়ের ক্ষেত্রে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোন পরিবার থেকে কিভাবে আসলো তা যাচাই বাছাই করে তাদের নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং এই যে ছাত্র শিবির, এই যে জামাত, তাদের যে এই যে কর্মকাণ্ড, তারা কিন্তু এখন হয়তো আমরা দেখতেছি তারা হয়তো সক্রিয় নাই, কিন্তু এই লোকগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢোকার জন্য কিন্তু একে ওকে ধরে, এর হাত ধরে, ওর ইয়ে ধরে কিন্তু ঢোকার জন্য কিন্তু তারা এটা আপনাদের প্রত্যেকের মধ্যে অনুরোধ, আমরা কর্মী বাছাইয়ের ক্ষেত্রে দলের নতুন করে আরেকজনের সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের নিকট অতীত যে রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের পরিবারের অবস্থা, কোন পরিবার থেকে কিভাবে আসতেছে, এগুলো কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। 2 মার্চ পরিষদের জরুরি অধিবেশনে পাশ হওয়া এই প্রস্তাবে ভোট দানে বিরত ছিল বাংলাদেশ সহ 35টি দেশ। 193 সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে 141টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়া সহ 5 দেশের। প্রস্তাবে অভিযানের নিন্দা জানানোর পাশাপাশি রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার পাশে পেয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়াকে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও ভোটদানে বিরত ছিল। বাংলাদেশের উপর থেকে কোভিড-19 নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স, একই সঙ্গে সবুজ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করেছে। এর ফলে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন টিকা গ্রহণকারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনো ধরনের টেস্টের প্রয়োজন হবে না। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে 3 মার্চ থেকে। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণও যথেষ্ট হবে। এদিকে বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার RT-PCR বাধ্যবাধকতা থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে কোভিড-19 পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয় ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। Masala Bazaar, your local cash and carry serving you. A wide selection of fresh fruit and vegetables, an extensive range of Asian snacks and Asian spices, on-site butchery and a speciality for frozen fish. Why not come and visit to see our great variety of choices for wholesale, restaurant, catering and retail customers. Your local Masala Bazaar is conveniently located in Barking and Hayes with free customer parking. ভোলার তজিমউদ্দিনের বহু প্রতীক্ষিত নুরুন্নবী চৌধুরীর শাওন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে চলেছে। ভোলা 3 আসনের মানবিক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার কয়েকশো প্রতিবন্ধী শিক্ষার আলোয় নিজেদের জীবনকে আলোকিত করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সদস্য জসিমউদ্দিনের তত্ত্বাবধানে 2021 সালে অবকাঠামো উন্নয়ন সম্পন্ন করে ভোলা জেলা পরিষদ। এদিকে বিদ্যালয়টিতে আসবাবপত্র, শৌচাগার ও খেলার মাঠ স্থাপনের মাধ্যমে কার্যক্রম গতিশীল করার জন্য ভোলা 3 আসনের প্রতিবন্ধী বান্ধব সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। স্কুলের আসবাবপত্র এবং স্কুল মাঠ ভরাট এই কাজগুলো হইলে আমাদের এই স্কুলটা আর একটু উন্নয়ন হবে এবং প্রতিবন্ধী ছাত্ররা, প্রতিবন্ধী ছেলেরা পড়ালেখার সুযোগ সুবিধা পাবে এবং চাকরি পাবে এবং সামনের দিকে অন্য মুন্সিগঞ্জের সিরাজদি খানে বড় ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 3 মার্চ দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে ফসলের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার রোজিনা আক্তারের স্বাগত বক্তব্য আরও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন সহ আরও অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা অনলাইন সেলার উদ্যোগে 3 দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। 3 মার্চ বিকেলে নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে আয়োজন করা হয়েছে।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নির্মল ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে বহুমুখী পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করবে সরকার। বিশ্বে এখন প্লাস্টিক বা সিনথেটিক ফাইবার বাদ দিয়ে ন্যাচারাল ফাইবারের একটা বড় বাজার তৈরি হয়েছে, নানা ধরনের পণ্য তৈরি হচ্ছে। তাই আমাদেরকেও পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। করোনা পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি পালনের মাধ্যমে চলছে বর্ণাঢ্য এই উৎসব। মহান স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রম ধর্মীয় আয়োজনের পরিকল্পনা সাংগঠনিক অ্যাডমিন লিন্ডা ফাত এবং জহুরা। জয় রাধে শ্যাম স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ শাখার ১৭তম বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠান ২ দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ দেবিদ্বার শাখার আয়োজনে বেলা ১১টায় বর্ণাঢ্য একটি র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী কালী মন্দিরে এসে ধর্মীয় আলোচনা, ভোগ রাড় ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেবাশ্রম মন্দির দেবিদ্বার শাখার সভাপতি ডক্টর প্রদীপ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন ইউনো মোহাম্মদ আশিকুন নবী তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাজি আবুল কাশেম মানি, ওসি মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখার সভাপতি বাবু জীবনচন্দ্র দাস, সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, বৃহত্তর কুমিল্লা সেবাশ্রম যুব সংঘের সভাপতি শঙ্কর শাহ, সাধারণ সম্পাদক বিনোদ সরকার সহ হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ। নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর রায়পুরে হাত ও পায়ের রক কেটে জুয়েল নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুয়েল ওই গ্রামের সাকিন আলীর পুত্র। ৪ ফেব্রুয়ারি ভোরের কোনো এক সময় তার বাড়ির পেছনের মাঠে হাত পায়ের রক কেটে কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে নিহতের চাচাতো ভাই লিখন খেজুরের রস নামাতে গিয়ে গঙ্গানোর শব্দ পায়। সে বাড়ির সবাইকে ডেকে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের বাবা সাকিন আলী জানান, প্রতিবেশী রাজ্জাক ও তার ছেলে শরীফুলের সাথে জমি নিয়ে মামলা চলমান আছে, কিন্তু কিছুদিন পূর্বে আমরা ডিগ্রি পেয়েছি। এই মামলার জের ধরে আমার ছেলে খুন হয়েছে বলে আমাদের ধারণা। আমরা সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজি। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। যে তাকে খুন করেছে যারা বা যাহারা, আমি তাদেরকে ফাঁসি চাই। আমরা তো কারোর সাথে কন্ট্রোল করিনি। আমার জমির কেসটি চলতে যায় বোধহয় 5 বছর হলি, 6 বছর। এটা আমরা ডিগ্রি পাইছি, আমরা কাউন্সিলেও গেছি, যা ওখানে সওয়াল জানাতে আছে চেয়ারম্যানে। আবার আমরা উপজেলা ওখানে আমরা কাগজপাতি সব ওখানে আমরা জমা দিছি। জামা কাপড় সব গায়ে মধ্যে কেটে, হাতে পায়ে রোগ মুখ কেটে শেষ করে দিছে। এখানে কাটিছে, গোস্ত বাড়া গেছে, মাথাপুর মারছে, মাথার ঘেলু টেলু বাড়া সব এক হয়ে গেছে। দিলালপুর গ্রামে জুয়েল নামে এক যুবকের লাশ পাওয়া যায়। তো আমরা এটা আসলে দেখছি যে এই ঘটনার পিছনে কারা দায়ী আছে। যারাই দায়ী থাকুক না কেন, তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে উপযুক্ত আইনের আওতায় নিয়ে এসে আমরা বিচারের ব্যবস্থা করব। কিশোরগঞ্জের ভৈরবের ট্রেন থেকে বডি ফিটিং গাঁজাসহ 2 নারী ও 1 কিশোরকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মরিয়ম বেগম ও তৌহিদ হোসেন। 4 মার্চ দুপুরে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় রক্ষিত 7.5 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আহমেদ জানান, ভৈরব রেলওয়ে থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরগুনার বেতাগের ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। মোকামিয়া দরবার শরীফ পীর সাহেব মাহমুদ হাসান ফেরদৌসের সভাপতিত্বে এই কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান লিমন, মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান সহ বিভিন্ন ওলামা কেরামগণ। সকাল 9টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। কুমিল্লার হোমনা পৌরসভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সাইদুজ্জামান ও মোহাম্মদ জহিরুল হক।
পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহমেদের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহাসিন সরকার, ওসি আজিজুল বারী নয়ন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগের সভাপতি জহুরুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সরকারি শিক্ষিকা বিনারানী দেবী, সাংবাদিক কামাল হোসেন ও মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া মেয়র পত্নী তাসলিমা আক্তার সুফি, সংরক্ষিত নারী কাউন্সিলর সুকিয়া বেগম, শিল্পী আক্তার, ফাতেমা বেগম, কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ শাহানুর আহমদ সুমন, মোহাম্মদ আব্দুল মোন্নাব, মোহাম্মদ কামাল হোসেন জামাল, মোহাম্মদ কাদির, মোহাম্মদ আব্দুল সোবহান, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে 2022-23 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা 3 মার্চ খুলনা নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। এ সময় তিনি বলেন, শুধু উন্নতশীল দেশ গড়তে নয়, একটি দেশকে চালাতে হলে কর দিতে হবে, সরকারকে কর দিয়ে শক্তিশালী করতে হবে। সরকার জনগণের কাছ থেকে কর নিয়ে জনগণকেই সুবিধা দেয়। এ সময় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে সভায় জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ভোলার তজুমুদ্দিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। অতিথির বক্তব্যে শাওন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলা মানুষের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্যরা। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো সিলেট সদর উপজেলা মংলিপাড় প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা। 4 মার্চ বিকেলে মংলিপাড় মিনি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বড়শালা নয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান পঙ্কির সভাপতিত্বে এবং সার্ক মানবিকতার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার প্রচার সম্পাদক আব্দুল করিম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সোনুমিয়া, মানবিয়া, মংলিপাড় সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, মংলিপাড় সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আরিফ হাসান, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগ, বিশিষ্ট সমাজসেবক গোলাম মওলা রাজন, আব্দুল্লুর, সমাজসেবক গোলাম আজম জয় সহ প্রমুখ। খেলায় আরিফ 7 পাওয়ার্সকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কাপড়া অর্জন করে সালাম ফাইটার্স। ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার দায়ে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা বেইজিং শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির আইপিসি সভাপতি অ্যান্ড্রু পারসন্স। 3 মার্চ এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। এর আগে আইপিসি জানিয়েছিল নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা, তবে তারা জাতীয় পতাকা এবং লোগো ব্যবহার করতে পারবেন না। তবে বিতর্কের মুখে একদিন পর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো আইপিসি। দর্শক, এর সংবাদ শেষ করার আগে মাসালা বাজার লন্ডন সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটিশ মিউজিয়াম অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব। ইউক্রেনের স্নাইপার হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত। এবং জামাত শিবিরের লোকজন বিভিন্নভাবে দলে ঢোকার জন্য সক্রিয় বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।